নমস্কার। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে আসলাম কীর্তিপাশা জমিদার বাড়ি রান্নার সিরিজের অন্তিম পর্বে। এই অন্তিম পর্ব কিন্তু উপলব্ধির, এই অন্তিম পর্ব বোধের। কথায় বলে, যা নাই ভারতে তা নাই ভারতে, অর্থাৎ মহাভারতে ধরা আছে আমাদের এই বিশাল দেশ ভারতবর্ষের সবটুকু বোধ, সবটুকু জীবন, সবটুকু চিন্তন। কীর্তিপাশা জমিদার বাড়ি নিয়ে ভাবতে বসলে মনে হয় সেখানেও ধরা আছে সেই মহাভারতের গল্প। এখানে আছে উত্থান, আছে পতন, আছে ঐশ্বর্য, আছে সেই ঐশ্বর্য ত্যাগ, আছে দেশত্যাগ, আছে গুপ্ত হত্যা, আছে ষড়যন্ত্র এবং কুরুক্ষেত্র যুদ্ধের কথা কে না জানে যে আসল সেই যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে নয়, হয় প্রতিনিয়ত নিজের মনে। তবে মিল কিন্তু এখানেই শেষ নয়। মহাভারতে ছিলেন বিদুর, যিনি সেই কুরুক্ষেত্র যুদ্ধের ছিলেন নীরব দর্শক এবং একমাত্র কথক। এখানে আছেন কীর্তিপাশা জমিদার বাড়ির শ্রেষ্ঠ সন্তান, বিশিষ্ট ঐতিহাসিক শ্রী তপন রায়চৌধুরী, যিনি সেই কথকের দায়িত্ব অতি অপূর্বভাবে পালন করেছেন এই জমিদার বাড়ি নিয়ে। এখানেই কিন্তু শেষ নয়। উর্মিলাদি বলছেন তার দিদিমা হয়তো প্রথাগতভাবে তেমন সুন্দরী ছিলেন না, কিন্তু তার ছিল অদ্ভুত এক ঔজ্জ্বল্য এবং তার সাথে ছিল অদ্ভুত সুন্দর ব্যক্তিত্ব। চারপাশে সবাই আকৃষ্ট হতো তার দিকে। আমরা এখানে ফিরে যাব আবার সেই দ্রৌপদী আর সীতার কাছে। দুজনের জন্মই কিন্তু অপ্রাকৃতভাবে। একজন জন্মেছেন মাটি থেকে হলকর্ষণের সময়, তাই তিনি মৃত্যুজা, আর অন্যজন অগ্নিসম্ভূতা, যজ্ঞের আগুন থেকে তার জন্ম। দুজনেরই কেশ আকর্ষণ করা হয়েছিল। একজনকে কেশ আকর্ষণ করে নিয়ে গিয়েছিলেন রাবণ হরণ করে, এবং অন্যজনকে রজস্বলা একবস্ত্র অবস্থায় কেশ আকর্ষণ করে ভরা সভায় নিয়ে এসেছিলেন দুঃশাসন। দুজনেই ত্যাগ করেছেন। দুজনের জীবনেই এসছে অতি বড় বড় দুর্বিপাক। আরেকটি কথা অনেকেই হয়তো জানেন না, দুজনেই ছিলেন কৃষ্ণা, অর্থাৎ দুজনেরই গায়ের রং কিন্তু ফর্সা ছিল না। তবে এ ভাবতে খুব গর্ব হয়, কারণ তখনও ভারতবর্ষে ঔপনিবেশিকতা আসতে অনেক সহস্র বছর বাকি, এবং তখন তাই জন্য ভারতবর্ষে নিজের ত্বকের রং নিয়ে না ছিল কোনো বাড়াবাড়ি, না ছিল কোনো অহমিকা অথবা আনন্দ। দ্রৌপদী এবং সীতা দুজনেই কিন্তু বনবাসে যেতে বাধ্য হয়েছিলেন। শ্রীমতী প্রতিভা রায়চৌধুরী বনবাস ছিল কীর্তিপাশা থেকে কলকাতা। এবং সবশেষে আরেকটি অমিল এই দুই মহানায়িকার মধ্যে না বললেই নয়, কিন্তু সেই অমিলও তাদেরকে এক করে তুলেছে। দ্রৌপদী যেমন অগ্নিসম্ভূতা ছিলেন, তেমন তার তেজ, তার প্রখরতাও ছিল অগ্নির মতো। সীতা কিন্তু জন্মেছিলেন মাটি থেকে, তাই তিনি সর্বংসহা, সব কিছু সয়ে গেছেন আজীবন। এই দুই অমিলও তাদের দুজনকে এক করে তুলেছে কিভাবে? তারা দুজনেই ছিলেন পরচিত্ত হারিণী, অর্থাৎ তারা অপরের চিত্ত সবসময় হরণ করেছেন। এখানে বলতে হবে যে প্রতিভা দেবীও কিন্তু তেমনইভাবে পরচিত্ত হারিণী ছিলেন। সত্যি কথা বলতে আমাদের এ পর্ব কিন্তু উপলব্ধির, এ পর্ব বোধের। ভাবতে বসলে মনে হয় আমাদের দেশে কোন নারী পরচিত্ত হারিণী নয়? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা এবং আমাদের পরিবার পরিজনে যারা, প্রত্যেকে তো আজীবন অপরের চিত্ত হরণই করে চলেছেন, কোনো না কোনোভাবে তাদেরকে ভালোবেসে চলেছেন। আজকে কীর্তিপাশা জমিদার বাড়ির রান্নার সিরিজে এই অন্তিম পর্বে যে রান্নাটি থাকবে তারও নাম সে কীর্তিপাশা জমিদার বাড়িরই দেওয়া। এ পর্ব থাক প্রতিটি নারীর নামে, এ পর্ব থাক আমাদের মা, বোন, দিদিমা, ঠাকুমা সবার নামে, যারা আজীবন আমাদের মন হরণ করেছেন। পরচিত্ত হারিণী। চলুন শিখি। একে একে নিভে যায় ঝাড়বাতি, খসে পড়ে দেওয়ালের পলেস্তরা। পূর্ব আর পশ্চিমের দুই বিশাল মহল নিয়ে যে জমিদার বাড়ি দাঁড়িয়ে থাকত উদ্ধত অহমিকায়, আজ সে ভগ্নস্তূপ মাত্র। তবু সে ভোলেনি তার অতীতকে। সে অতীত আজও জেগে থাকে সে বাড়ির গৃহিণীর হাতে আর সুস্বাদু পাতে। সেই রান্নার কয়েকটি দিয়ে সাজানো থাক এই পর্বগুলি। এই রান্নার জন্য প্রথমে একটি বড় পাত্রে নিয়ে নিন চিঁড়ে। আমি 500 গ্রাম নিয়েছি।
সেই চিড়েতে অল্প অল্প করে খানিকটা করে দুধ ঢালতে থাকুন। সেই দুধ শুষে গেলে আবার খানিকটা ঢালুন। তবে খেয়াল রাখবেন দুধ যেন কখনোই চিড়ের ওপরে উঠে না আসে, তাহলে চিড়ে চেপে সেই দুধ ফেলে দিতে হবে। তারপর দুধ খানিকটা শুষে গেলে তখন সেই চিড়ে ভালো করে মেখে রাখুন। দুধ দিয়ে চিড়ে খুব ভালো করে মাখা হয়েছে। এবার এতে যোগ করুন পরবর্তী কয়েকটি উপকরণ। প্রথমে এতে দিন 250 গ্রাম ছানা অথবা কুড়িয়ে রাখা পনির। এর সাথে দিন 2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, 1 চিমটি বেকিং সোডা, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কুড়িয়ে রাখা খোয়া ক্ষীর এবং 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সুজি। সাথে যোগ করুন 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং আবারও খুব সুন্দর করে সবকটি উপকরণ মিশিয়ে মেখে রাখুন। মিশ্রণটি ভালো করে মাখা হয়েছে। এবার হাতে ঘি মাখিয়ে নিন। ওখান থেকে লেচি তুলে গোল এবং তারপর হাত দিয়ে ঠেসে চ্যাপটা করে আলাদা রাখুন এবং তারই সাথে করে রাখুন বেশ খানিকটা চিনির শিরা। তবে হ্যাঁ, চিনির শিরায় কিন্তু এলাচ দিতে ভুলবেন না। সবকটি মিষ্টি সুন্দর করে গড়া হয়েছে। উর্মিলাদি বলছেন, আমার দিদিমার রান্নাঘরে সবসময় ক্ষীর মজুদ থাকত। আজকাল আর সেদিনকাল কোথায়। সেই জন্য আমি আলাদা করে চিনি দিয়ে বেশ ঘন করে খানিকটা ক্ষীর করে রেখেছি। এই ক্ষীর কিন্তু পরেই মিষ্টির জন্য কাজে লাগবে। এবার কড়াই চাপা আঁচে মাঝারি আঁচে বেশ খানিকটা ঘি দিন। তারপর বাদামি করে ভেজে তুলুন এই মিষ্টিগুলি। তারপর এই পরচিত্ত হারিনি আগে যে শিরা করে রেখেছেন সেই শিরায় ফেলুন। যদি কেউ মনে করেন তাহলে ঘিয়ের সাথে সাদা তেল মেশাতে পারেন। আমি অবশ্য যেমন বলা আছে তেমন পুরো ঘিতেই ভাজবো। তবে হ্যাঁ, মিষ্টিগুলি যাতে ঘিয়ে দেওয়ার পর ছেড়ে না যায় সেই জন্য একবার একটু ময়দা বুলিয়ে নিতে পারেন। এইভাবে সবকটি মিষ্টি ভাজা হবার পর রসে ফেলে রাখুন 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা। তারপর খুব সাবধানে এক একটি পরচিত্ত হারিনি তুলে রাখুন পরিবেশনের পাত্রে। ওপর থেকে ছড়িয়ে দিন খানিকটা রস এবং তারপর আসবে সেই পরচিত্ত হারিনি সাজাবার পালা। আজকে আমাদের কীর্তিপাশা জমিদার বাড়ি রান্নার সিরিজের শেষ পর্ব। কেমন লাগলো এই সিরিজটি? কেমন লাগে আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব? আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবেন তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নিজের প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিন বাংলার ঐতিহ্য, আমাদের ইতিহাস। দেখবেন তারা যেমন আনন্দ পাবেন তেমনই তারা গর্ববোধ করবেন আমাদের অতীতের সম্বন্ধে। যদি ভালো লাগে তাহলে আমাদের যোগাযোগ করুন নিজেদের পরিবারের এরকম গল্প নিয়ে, নিজেদের পরিবারের এরকম রান্না নিয়ে। যে হারানো মানুষগুলি চলে গেছেন সেই মানুষগুলির কথা আরেকবার বলুন আমাদের মাধ্যমে। শত সহস্র লোক শুনতে পাবে এই বার্তা। যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের যোগাযোগের নম্বর 6291834357। এখানে আপনারা খাবার নেবার জন্য যোগাযোগ করতে পারেন অথবা নিজেদের গল্প, নিজেদের রান্না
সেই সব আমাদের সাথে ভাগ করে নেবার জন্য যোগাযোগ করুন স্বচ্ছন্দে। সাজানোর পর মিষ্টিগুলির ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিন চিনির শিরা। তারপর প্রতিটি মিষ্টির ওপর দিয়ে ছড়িয়ে দিন ক্ষীর। এবার ওপর থেকে ছড়ান গুঁড়ো করা খোয়া ক্ষীর এবং সবশেষে এই সুন্দরী পরচিত্ত হারিণীর ওপর দিয়ে ছড়িয়ে দিন গুঁড়ো করা পেস্তা।